রাজ্যের মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ, ডাক্তার ইন্দ্রনীল খাঁ। তিনি রয়েছেন আমাদের সঙ্গে, তার দায়িত্ব অনেকটা বেড়েছে। তার সঙ্গে কথা বলবো। দাদা, প্রথমেই সিএনএ স্বাগত। এবং সেই সঙ্গে প্রথম প্রশ্ন হচ্ছে, দায়িত্ব তো আরও বেড়ে গেল, শুধু বেহালা পশ্চিম নয়, সংগঠন করতে গিয়ে সারা রাজ্যে কাজ করেছেন, এবার মন্ত্রী হিসাবে কাজ করবেন। কিছু পরিকল্পনা করলেন? শপথ নেওয়ার পর 24 ঘন্টা কেটে গেল। দেখুন, বেহালা পশ্চিমে সকল মানুষের কাছে আমি কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে জনপ্রতিনিধি হিসাবে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুটিয়েছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজির যে সবকা সাথ সবকা বিকাশ, তার যে গভর্নেন্সে যারা বিশ্বাসী, তারা আমাদেরকে ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছে। বিধানসভা সহ আমাদের আজকে সকল বিধায়করা মিলে অলরেডি আমরা যেভাবে নিজেদের এলাকায় আমরা কাজ করা শুরু করে দিয়েছিলাম, জানেনই আমাদের শপথ গ্রহণের পর থেকে বিধায়ক হিসাবে। এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় যেভাবে করে স্বাস্থ্য, শিক্ষা, যে সামাজিক ক্ষেত্রগুলো আছে বিশেষ করে, সেখানে যেভাবে নজরদারি দিয়েছেন, যেভাবে সেখানে ফাস্ট ট্র্যাকিং করছেন, রিক্রুটমেন্ট থেকে শুরু করে স্বচ্ছতার উপর ফোকাস দিচ্ছেন, মানুষের পরিষেবার উপর ফোকাস দিচ্ছেন, সেই কাজগুলোকে আমরা আরও কীভাবে সেটা একদম পুরো পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে যাতে সেই ওনার যেরকম নির্দেশ সেগুলো পৌঁছে যায়, সেটা এক্সিকিউশন হয়, সেটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, যারা মন্ত্রিসভায় দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমাদের যারা বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেককেই, তো নির্দিষ্ট দপ্তর যেরকম দেওয়া থাকবে সেই অনুযায়ী আমরা প্রত্যেকেই সেখানে সমগ্র রাজ্য জুড়েই সেই কাজটা করব। আগামীকাল সম্ভবত আপনাদের দপ্তর বন্টন হবে। যে কয়েকজন গতকালকে আপনারা শপথ নিয়েছেন পূর্ণাঙ্গ মন্ত্রিসভার দপ্তর বন্টন, কোন দপ্তরটা পেলে ইন্দ্রনীল খাঁ তিনি কাজ করার ক্ষেত্রে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন? দেখুন, আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা, সাধারণ কার্যকর্তা, এবং দল আমাকে বিভিন্ন দায়িত্বে দিয়েছেন। যে দায়িত্বই দিয়েছে আমরা সেটাকে 100% কমিটমেন্ট অ্যান্ড সিনসিয়ারিটির সাথে করার চেষ্টা করেছি। 2021-এর নির্বাচন পূর্বে তখন আমাকে কখনো ডক্টর সেলেরও কাজ করেছি, কখনো ইন্টেলেকচুয়াল সেলেরও কাজ করেছি, কখনো টিভিতে মিডিয়া প্যানেলিস্ট হয়ে গেছি, স্পোক্সপারসন হয়ে গেছি, কখনো আবার আমাদের লিগ্যাল সেলেরও যে কাজ সেটাও করেছি, আবার তার সাথে সাথে সোশ্যাল মিডিয়ারও কাজ করেছি, আইটিরও কাজ করেছি। সুতরাং দল আমাদের যে দায়িত্ব দেয় আমরা সেটাকেই 100% কমিটমেন্টের সাথে দায়িত্ব পালন করি। তারপরে যখন 21-এ ভোট পরবর্তী হিংসা হয়েছিল, তারপরে বিভিন্ন জায়গায় যেভাবে আমাদের কর্মীদের ওপর, আমাদের কার্যকর্তাদেরকে ঘরছাড়া করা হয়েছিল, বোনেদের ওপর যে অত্যাচার চালিয়েছিল তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার এবং তাদের ক্যাডাররা, তো সেই পরিস্থিতিতে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আমরা কাজ করেছি। ভোট পরবর্তী হিংসায় আমাদের কর্মীদের পাশে থাকা আমাদের দায়িত্ব ছিল, সেই দায়িত্বও পালন করেছি। যুব মোর্চার দায়িত্ব দিয়েছেন, সেখানেও বিভিন্ন ক্ষেত্রে যেভাবে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যুব সমাজকে যেভাবে করে তাদেরকে পরিযায়ী করে দিয়েছে, তাদের প্রাপ্য চাকরি তাদের থেকে লুট করে নিয়েছে, সেই পরিস্থিতিতে আমরা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলন আমরা প্রত্যেকে মিলে সংগঠিত করেছি, আমাদের যুব ভাই বোনেরা মিলে। তো বিভিন্ন দায়িত্ব যখন যেরকম এসছে, এবং বিশেষ করে কখনো আরজিকর কাণ্ডে যেভাবে মেডিকেল ফ্র্যাটার্নিটি সহ সমগ্র পশ্চিমবঙ্গে সুশীল সমাজ রাজপথে নেমেছিলেন, তো সেখানেও আমাদের বিভিন্ন দায়িত্ব ছিল, পালন করেছি। তো আমাদের যে দায়িত্বই দিক, দল যেরকম আমাদের কখনো জনপ্রতিনিধি হিসাবে আমাদের নির্বাচনে, যাতে আমাদের মানুষ জনপ্রতিনিধি হিসাবে দায়িত্ব দেন, সেই জন্য আমাদের নির্বাচনে কন্টেস্ট করার সুযোগ দিয়েছিলেন, সেই সুযোগ আমরা সিনসিয়ারিটির সাথে, কমিটমেন্টের সাথে আমরা সেখানে কাজ করেছি। আপনি এমন একটা কেন্দ্র থেকে জয়ী হয়ে আজকে মন্ত্রী হতে চলেছেন, সেই কেন্দ্রে বেহালা পশ্চিম, সেখানেও লাস্ট 15 বছরে যিনি এমএলএ ছিলেন তিনি মন্ত্রীও হয়েছিলেন, কিন্তু লাস্ট 5 বছরে সেই ব্যক্তি যিনি মন্ত্রী, তার নামের সঙ্গে চোর শব্দটা যুক্ত হয়েছে, একাধিক দুর্নীতির সঙ্গে তার নাম জড়িয়েছে। এর ফলে বেহালা পশ্চিম যারা বাসিন্দা, তারাও কোথাও একটা হতাশা হয়েছিল যে এমন একজন বিধায়ককে তারা নির্বাচিত করেছিল যে তিনি চুরি করেছেন, দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। বেহালা পশ্চিমবাসীদের বা বাসিন্দাদের যারা আপনাদেরকে ভোট দিয়েছে বা আপনার যারা ভোটার ওই কেন্দ্রে, তাদেরকে যাতে আর ওই ধরনের কথা শুনতে না হয়, বা ওই ধরনের যারা কাজ করেছে তাদের বিরুদ্ধে আপনার কি পদক্ষেপ হবে আগামী 5 বছর? বেহালা পশ্চিম কেন্দ্রে আমি নিজে ভোটার, সুতরাং আমাদের কাছে এটা খুবই হতাশাজনক এবং দুর্বিষহ বলতে পারেন, যখন আমরা দেখেছিলাম যে আমাদের বিধায়কের মাধ্যম দিয়ে, তৎকালীন মন্ত্রী ছিল তৃণমূলের সকল 2 নম্বর নেতা, তো তার মাধ্যম দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল কংগ্রেস সরকার, দল, তাদের বিভিন্ন স্তরের নেতা মন্ত্রীরা মিলে সংগঠিত করেছিল একটা নিয়োগ দুর্নীতি, যার ফলে আমাদের যুব সমাজের থেকে তাদেরকে পথে বসিয়ে দিয়েছিল, তাদের প্রাপ্য চাকরি তাদের থেকে চুরি করে নিয়ে গেছিলো, শিক্ষাক্ষেত্রগুলোতে সেখানে ভুয়ো শিক্ষক পাঠিয়ে দিয়েছে, যে পুরো যে সামাজিক ক্ষেত্রটার অবক্ষয় করে দিয়েছে, এবং আমাদের ছেলেমেয়েরা
তাদের লাস্টে কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে পাড়ি দিতে বাধ্য হয়েছিলেন। কতদিন আর ঝড় বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন করছিলেন বাকিরা যারা এখানে রয়ে যেতে চেয়েছেন। তো দীর্ঘদিন ধরে এই যে একটা মানে অরাজকতা চলেছে, দীর্ঘদিন ধরে যে দুর্নীতি চলেছে এবং দুর্নীতির ফলে অনেক সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ যুব সমাজের পরিবার পথে বসে গেছে। তো সেই পরিস্থিতিতে মানে আমি একজন সাধারণ ভোটার বেহালা পশ্চিমে, আমাদের প্রত্যেকের কাছেই এটা খুব দুর্বিষহ একটা বিষয় হয়েছিল। তো আমাদের এবং তার ফলে কি হয়েছিল, যখন এবার চুরি দুর্নীতি এগুলো যখন প্রায়োরিটি থাকে কোনো বিধায়কের বা কোনো বিধায়ক, তিনি একা তো করেনি, ডেফিনেটলি কালীঘাটের কাকুও, দুর্ভাগ্য এটাও যে কালীঘাটের কাকুও আমারই বিধানসভার ভোটার। হ্যাঁ, তো সুতরাং কালীঘাটের কাকু, কালীঘাটের ভাইপো সে পাশের বিধানসভায় থাকে। তো এরকম অনেকেই আছে তো যারা আমাদের নিয়োগ দুর্নীতির মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে। আমি এবার একটা প্রশ্নে আসি, যেটা হচ্ছে সবেমাত্র 1 মাস হয়েছে তৃণমূল কংগ্রেস তারা ক্ষমতা থেকে মানে ক্ষমতাচ্যুত হয়েছে, কিন্তু এই 1 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস বা পরিষদীয় দলের মধ্যে এমন একটা ডামাডোল পরিস্থিতি তৈরি হয়েছে যে কার্যত তৃণমূল সেটা কোথাও যেন একটা ভ্যানিশ হয়ে গেল। মাত্র 1 মাসের মধ্যে কিভাবে দলটা শেষ হয়ে যেতে পারে? যে দলটার নীতি দুর্নীতি হয়, যখন দুর্নীতি করতে পারছে না সরকারে নেই, এবার ওরা বুঝতে পারছে না কী চুরি করবে। আগে সরকারে ছিল যখন কয়লা চুরি করতো, কেউ গরু চুরি করতো, ভাগ ছিল সব। খাদ্যমন্ত্রী খাদ্য চুরি করতো, শিক্ষামন্ত্রী শিক্ষকদের চাকরি চুরি করতো, এরকম সব বিভিন্ন ভাগ ছিল। এবার যখন ওরা দেখছে যে মানে কী চুরি করে বুঝে উঠতে পারছে না, তো ন্যাচারালি ওরা কাজ পাচ্ছে না, 1 মাস ধরে মানে ওদের অক্সিজেনের অভাব হয়ে যাচ্ছে তাই জন্য। আর যে দলটায় একদম উপর থেকে আপাদমস্তক সবাই দুর্নীতি করে, তো যেখানে মানে এমন কোনো মানে সৎ তৃণমূল নেতা মানে সেই সোনার পাথর বাটির মতন পরিস্থিতি হয়ে গেছে। তো এবার কী চুরি করবে বুঝে উঠতে পারছে না। এখন শুনলাম নাকি অভিষেক ব্যানার্জি আবার সে নিজেই, যে তৃণমূলের নাকি জেনারেল সেক্রেটারি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সভাপতি তিনি, এবার তিনি আবার সেখানে নিজেরই কিছু চুরি করে বুঝতে পারছিল না, তাই নিজের বিধায়কদের থেকে, নিজের যে কজন এমএলএ আছে তাদের থেকে আবার তাদের সই চুরি করে নিয়েছে। আমাদের ন্যাচারালি ফর্জারির কেস হয়েছে। তারা কেউ যদি আপনার সই চুরি করে নিয়ে চলে যায় তাহলে আপনি কি থানায় জানাবেন না? তো তাদের মধ্যে ওদের 1-2 বিধায়ক গিয়ে আবার থানায় জানিয়েছে। তো এবার ফর্জারির কেস হয়েছে। এবার ভারতের ন্যায় সংহিতা অনুযায়ী যেরকম হবে, যেমন আইপিসির 420 বলে একটা সেকশন ছিল, তেমনি ভারতীয় ন্যায় সংহিতা তো সেরকম ফর্জারির সেকশন আছে। তো সেই সেকশনগুলো অনুযায়ী এখন তদন্ত হচ্ছে। তো ন্যাচারালি যারা নিজেদের, এবার তার বিধায়করা ভাবছে যে আজকে সে সই চুরি করেছে, কালকে সই চুরি করে একটা কাজ করেছে, কালকে যদি আবার এই মমতা ব্যানার্জি বা তার ভাইপো গিয়া তার সই চুরি করে তাদের বাড়ির সব দলিল নিয়ে নেয়, তাকে ঘরছাড়া করে দেয়, তো তারা নিজেরা আতঙ্কিত। তাদের সব প্রপার্টি, এত কিছু, বিভিন্ন লোক, কেউ দুর্নীতি করেছে, কেউ আমি জানি না কজন সুনীতির জন্য ওদের অর্থবান হয়েছে। তো তাদের কি হবে? তারা নিজেদের ভবিষ্যৎ ভাবছে যে তাদের সব যদি সম্পত্তি হাতিয়ে নেয়, তো সেই চিন্তায় আছে। তো এখন চিন্তার জন্য তারা বিভিন্নভাবে এসে অভিযোগ দায়ের করছে। মানে সই চুরি বা সই জাল করাটা একটা মারাত্মক অফেন্স। এখানে এমএলএদের সই যদি জাল করে নেয়, এরা কি তাহলে আরও অনেক ক্ষেত্রে অন্য জায়গায় সই জাল করে অনেক বড় বড় ঘটনা ঘটাতে পারে? তো অনেক কিছু তো ভয়ানক ঘটনা ঘটিয়ে গেছে। এই যে সই, এখন কোথায় সই জাল করেছে, কোথায় অরিজিনাল সই, এখন সবই ফাইল খোলা হচ্ছে। আজিকরের ফাইলও খোলা হয়েছে এবং অন্যান্য, এখন লক্ষ্মীর ভাণ্ডারেও যে ফ্রড হয়েছে, যেখানে দেখা গেছে অনেক পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার থেকে লক্ষ্মী সোনার মতন নিয়ে পয়সা নিয়ে চলে গেছে, এগুলো তো আপনার করদাতাদের টাকা। তো ন্যাচারালি সেখানেও এখন তদন্ত শুরু হয়ে গেছে। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ নিয়ে অনেকের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেকে বলছে এত ডকুমেন্ট কেন প্রয়োজন, কেন দেব, এবং অনেকে এর কারণে ফর্ম ফিল আপ করতেও পিছিয়েও যাচ্ছেন। এই যে সরকারের এই পদ্ধতি, এটা মানে মানে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। আপনারা এটা কিভাবে দেখছেন? দেখুন, মানুষের টাকা, সুতরাং করদাতাদের টাকা, সেই টাকার হিসেব থাকতে হয়। সেই টাকাটা কোথায় যাচ্ছে? বাংলাদেশের ভোটার পাচ্ছে কি? আমাদের পশ্চিমবঙ্গে এত কষ্টার্জিত টাকা, আপনার টাকা, আমার টাকা, আপনারা খেটে খুটে এই যে আজকে সারাদিন ধরে আপনারা যে সাংবাদিকতা করছেন, আপনি তারপরেও ট্যাক্স দিচ্ছেন। সেই ট্যাক্সের টাকাটা কোথায় যাচ্ছে? সেই টাকা বাংলাদেশে চলে যাচ্ছে কি না, বা লক্ষ্মীর ভাণ্ডার থেকে কোনো নারায়ণের কাছে চলে যাচ্ছে কি না, বা আফগানিস্তান পাকিস্তানে চলে যাচ্ছে কিনা, সেগুলো তো দেখতে হবে। তো সেই জন্য বিভিন্নভাবে যেগুলো সেফগার্ড, সেগুলো রাখতে তো হবেই। কারণ এর আগের সরকারের যে লক্ষ্মীর ভাণ্ডার বলে যে প্রকল্পটা রেখেছিল, সেখানে দেখা গেছে প্রায় 30 লক্ষ মানে ইনএলিজিবল, তারা জালিভাবে, তারা কেউ হয়তো এখানকার ভোটারই না, বা কেউ হয়তো পুরুষ, তারা গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বসে আছে। তো এরকম প্রায় 30 লক্ষ নামের হদিশ এসছে। তো সেগুলো তো মেনে নেওয়া যায় না। প্রতি বছর আপনাকে ধরুন 36,000 টাকা দেবে, 30 লক্ষ ইন্টু 36,000, মানে ভাবুন কত কোটি টাকা হচ্ছে সেটা।
প্রায় 100 কোটি টাকা কোথায় গায়েব হয়ে যাচ্ছে আপনি তার হিসেব রাখবেন না। তো সুতরাং ন্যাচারালি প্রত্যেকের যারা এলিজিবল বোনেরা আছেন, মায়েরা আছেন, তাদের প্রত্যেকের জন্যই এই অন্নপূর্ণা ভাণ্ডার আসবে এবং সেখানে আপনাদের বেশি ডিটেলস লেখা হচ্ছে না। আপনি ভাবছেন যে হয়তো ফর্মে বেশি, তারপর যাদের ধরুন এখানে নাগরিকত্ব নেই ভারতবর্ষে, হয়তো সিএতে অ্যাপ্লিকেশন করেছেন, এখনও সিএ ইয়েটা আসেনি, বা কারোর হয়তো ভোটার লিস্টে যাদের নাম নেই তাদেরকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু যাদের ধরুন নাম নেই তারপরে তারা ট্রিবিউনালে গেছে কারণ তারা হয়তো কোনো ভুলবশত তার নাম বাদ গেছে, তো ট্রিবিউনালের যাদের অ্যাপ্লিকেশন আছে তো সেটা তো দিতে হবে এবং তারাও পাচ্ছে, তাদের থেকে তো তাদেরকেও বঞ্চিত করা হচ্ছে না। প্রত্যেকে যারা পশ্চিমবঙ্গের ভোটার এবং আমাদের বোনেরা তাদের প্রত্যেকে পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসতে চাইছেন এবং তার দলের ওপরও হামলা হচ্ছে, তার ভাইপোর ওপর হামলা হচ্ছে, সেই কারণে তিনি নাকি ধর্নায় বসবেন, যদি পারমিশন নিয়ে একটা গন্ডগোল হয়েছে। না, অনেক সময় আমরা দেখেছি, এবার দেখুন রাস্তায় যদি হঠাৎ করে কোনো ফুটো মাস্তানকে কেউ ধরে, অনেকেই ডিম টিম ছোড়ে, তো এরকম হয় তো অনেক সময়, তো সেরকম হয়েছে। জনরোষ যদি কারোর ওপর থাকে, এই ফুটো মাস্তান টেবিলের ওপর দাঁড়িয়ে বলছে আপনাকে বৈদ্যুতিক চুল্লির মধ্যে ঢুকিয়ে দেবে, এইসব করবে, এইসব কথাবার্তা যারা বলেছে, মানুষকে ভয় দেখিয়েছে, মানুষকে দীর্ঘদিন ধরে ভেবেছিল যে তারা ক্ষমতাতেই থেকে যাবে, ক্ষমতা যে চিরস্থায়ী নয় সেই জ্ঞানটা যার নেই, সেই কাণ্ডজ্ঞান নেই, তাদের ওপর মানুষের ন্যাচারালি জনরোষ আছে। তবে আমরা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে আমরা বলেছি যে আমাদের পশ্চিমবঙ্গে এখন আর শাসকের আইন নয়, আইনের শাসন আছে এবং কারোর যদি প্রতিবাদ ক্ষোভ থাকে, সে অভিষেক ব্যানার্জি হোক আর যে কোনো নাগরিকের ওপরই হোক, তাহলে সেটার জন্য আপনাদের পুলিশকে এবং প্রশাসনকে জানান, পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নেবে। যদিও তোলাবাজি যারা করেছে, যারা তোলাবাজি করেছে দিনের পর দিন ধরে, কারো কলা চুরি করে থাকতে পারে, কেউ গরু চুরি করতে পারে, কেউ চাকরি চুরি করতে পারে, সে যারই ভাইপো হোক আর যাই হোক, সেখানে কিন্তু অ্যাকশন হবে। সেটা মানুষ, আমার মনে হয় যে আইন নিজের হাতে না তুলে নিয়ে সেটা থানাতে বা সরকারকে জানানো উচিত। এই হচ্ছে মুখ্যমন্ত্রী ধর্ণা দেবেন, তার অনুমতির জন্য তাকে হাইকোর্টে যেতে হয়নি, পুলিশ তাকে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট টাইমের মধ্যে অনুমতি দিয়েছে। কিন্তু আপনাদেরকে তো যখনই কোনো প্রোগ্রাম নিতে হতো হাইকোর্টে যেতে হতো। কোনো প্রোগ্রামেরই কোনো পারমিশন, ইভেন আমরা একটা টেবিল চেয়ার পেতে, 4টে টেবিল চেয়ার পেতে শুধুমাত্র মন কি বাতের মতন কর্মসূচি শুনছিলাম, মানে দেশের প্রধানমন্ত্রীর বার্তা শুনছি, আমাদের বিরুদ্ধে 6টা ধারা দিয়ে কালীঘাট থানা তুলে নিয়ে চলে গেল, এরকম হচ্ছে পরিস্থিতি ছিল। কারণ ওটা মমতা বন্দ্যোপাধ্যায়, পরে জানলাম তো এই কালীঘাট থানার ওসি মাধ্যম দিয়ে সোনা বাপুকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে একটা তোলাবাজির সিন্ডিকেট চালাতে, তো সেটা আমরা পরে জানতে পেরেছি। কিন্তু এরা এইভাবেই আইনের অপশাসন করেছে। এখন কাউকে তোলাবাজিও করতে দেবে না, সে ওসি হোক আর ডিসি হোক, প্রত্যেকের কাজ হচ্ছে যারা আইনের রক্ষক, তারা আইন রক্ষা করবে, তারা আইনকে ধ্বংস করবে না। কোনো ধরনের মাস্তানি, সোনাবাপ্পুগিরি আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে চলবে না। তো যখন আইনের রক্ষকরা আইনের কাজ করবে, আইনের শাসন এখন পড়ছে, এখন আর শাসকের আইন নেই। তৃণমূল মনে করতো তারাই ঠিক করবে কী হবে না করে, বিরোধীদের কোনো স্পেস দিত না। তো আমরা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যেমন একদিকে বলেছেন ডেভেলপমেন্ট মডেলসের জন্য যে সবকা সাথ সবকা বিকাশ, অর্থাৎ সকলেরই সরকার সকলের, তেমনি তার সাথে সাথে বিরোধী পরিসরকে যে স্পেস দেবে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সে নিয়ে নির্দিষ্ট বার্তা দিয়েছেন যে বিরোধীদেরও স্পেস থাকবে। তো বিরোধীদের সেই স্পেস যখন প্রতিবাদ করে, আমাদের মুখ্যমন্ত্রী যখন লিডার অফ অপোজিশন ছিলেন তাকে কোর্টে 104 বার যেতে হয়েছে শুধুমাত্র তার প্রোগ্রাম মানে সভা করবেন, কোথাও হয়তো মঞ্চ বাঁধবেন, উনি বক্তৃতা দেবেন, কোথাও ভাষণ দেবেন, তো প্রতিবাদ করবেন, প্রত্যেকটার জন্য তাকে শুধু হাইকোর্টে ছুটতে হতো। কারণ রাজ্যের তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো মিলিয়ে তাকে কোনো প্রতিবাদ কর্মসূচি, কোনো সভা কিচ্ছু করতে দেবে না, এরকম একটা নিয়েছিল। তাদের লাভ কী হয়েছে? লাস্ট প্রশ্ন ইন্দ্রনীল, সেটা হচ্ছে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, আগামীকালকে দপ্তর পাবেন, রাজ্যবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন? লাস্ট কোশ্চেন। দেখুন, পশ্চিমবঙ্গে এখন আইনের শাসন আছে, শাসকের আর আইন নেই, ঠিক আছে? সুতরাং মানুষ নির্ভয়ে নিজের কাজ করবেন, মানুষ কোনো ধরনের তোলাবাজি, কোনো ধরনের সিন্ডিকেট এই পশ্চিমবঙ্গে আর থাকবে না। কেউ যদি করেও, সে যদি গেরুয়া আবির মেখে করুক, সবুজ আবির মেখে করুক, আপনারা ইমিডিয়েটলি জানাবেন, কারণ সরকার পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের জন্য কাজ করছে এবং রাত জেগে দিনরাত এক করে কিন্তু সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং তার সরকার কাজ করছে মানুষের জন্য। একেবারে মানুষের জন্য রাত দিন এক করেই কিন্তু এই সরকার কাজ করছে এবং করে যাবেও। মানুষের কোনো রকম সমস্যা হবে না, কারণ এখন আর শাসকের আইন নেই, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এ রাজ্যে। ক্যামেরায় বিধান মাহাতের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।